হ্যালো সবাইকে, টিউটোপিয়ার ইউটিউব প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে স্বাগত। আমি মেঘা ম্যাম চলে এসেছি তোমাদের সঙ্গে ক্লাস 11 নিউট্রিশনের আরও একটা ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। তাহলে আমরা এই যে ক্লাসগুলো করছি ইউটিউবে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, তোমাদের থেকে অনেক পজিটিভ রেসপন্সও পাচ্ছি। সেখানে কিন্তু তোমরা জানো যে বিভিন্ন চ্যাপ্টারের কিছু কিছু ইম্পর্টেন্ট টপিক ধরে ধরে আমরা ক্লাস করছি। তাহলে চলো আজকে দেখে নিই যে আজকের টপিক কি। নিশ্চয়ই তোমরা এতক্ষণে থাম্বনেল দেখে বুঝেই গেছো এবং টপিক দেখে দেখতে পাচ্ছ খনিজ লবণ সম্পর্কে একটা ভিডিও বানাচ্ছি। এবং খনিজ লবণের কিন্তু একটা অতি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে লোহা। তো লোহা নিয়েই হতে চলেছে আজকের ভিডিওটা। যদিও লোহা সম্পর্কে পুরো ডিটেইল আমি বলবো না, কিছুটা অংশ নিয়ে ভিডিও, তার কারণ এই ক্লাসের পরিসর খুব কম এবং এই কম সময়ের ক্লাসে তাই খুব কম পার্ট বা ছোট একটা পার্ট তোমাদের ডিটেইলে বলবো। এবং জেনে রাখো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু এই ভিডিওটা ভীষণ ইম্পর্ট্যান্ট হবে, কারণ এই পার্টটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট অংশ। ঠিক আছে, তাহলে চলো আর দেরি করব না, শুরু করে দিচ্ছি। লোহা, লোহা মানে আয়রন আমরা সবাই জানি, এবং লোহার বিভিন্ন উৎসের ছবি দিয়েই কিন্তু আমাদের একদম ওপেনিং পেজটা রয়েছে, যেখানে তুমি দেখতে পাচ্ছ বিভিন্ন তিলের ছবি রয়েছে, মাংসের ছবি রয়েছে, বিভিন্ন বাদাম এবং কিসমিসের ছবি রয়েছে, কিছু ফ্রুটসের ছবি রয়েছে, ভেজিটেবলসের ছবি রয়েছে। এগুলো প্রত্যেকটা কিন্তু আয়রনের খুব রিচ সোর্স। কিন্তু আয়রন কিন্তু মাইক্রো মিনারেল, মানে আমাদের শরীরে খুব বেশি লাগে না, কম লাগে, কিন্তু শরীরের অনেক গুরুত্বপূর্ণ কাজ সমাধান করে এই আয়রন। ঠিক আছে, তাহলে প্রথমেই আয়রনের উৎস ব্যাপারটা একটু জেনে ফেলি। উৎস বলতে যদি আমি উদ্ভিজ্জ উৎসের কথা বলি, তাহলে প্রথমে বলতে হবে ড্রাই ফ্রুটস, বিভিন্ন শাকসবজিতেও কম বেশি থাকে। ঠিক আছে, এবং আরো ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে চানা, বাদাম ইত্যাদিতে। ঠিক আছে, এবং প্রাণীজ উৎসের কথা যদি তোমাকে বলতে হয়, তাহলে প্রাণীজ উৎসের ক্ষেত্রে কিন্তু মাংস, লিভার, ডিম, এগুলো খুব গুরুত্বপূর্ণ উৎস আমাদের লোহার। তাহলে লোহার উৎস সম্পর্কে জেনে ফেলেছি। এর পরে যে অংশটা জানবো সেটা দৈনিক প্রয়োজনীয়তা। দৈনিক প্রয়োজনীয়তা কিন্তু খুব মারাত্মক বেশি না হলেও আমাদের শরীরে অনেক ইম্পর্টেন্ট কাজ সমাধা করে এই আয়রন। তাহলে প্রাপ্তবয়স্ক পুরুষ বা মহিলা, মানে 18 বছরের বড় যারা, তাদের মহিলাদের জন্য 21 মিলিগ্রাম এবং পুরুষদের জন্য 17 মিলিগ্রাম। মহিলাদের জন্য সামান্য বেশি। কেন? তার কারণ প্রাপ্তবয়স্ক মহিলা বা পুরুষদের মধ্যে একটা যেটা মেইন তফাৎ, সেটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে ঋতুস্রাব হয় এবং এর ফলে অনেকটা রক্ত কিন্তু প্রতি মাসে বেরিয়ে যায়। সেই জন্য মহিলাদের রিকোয়ারমেন্টটা সামান্য হলেও বেশি পুরুষদের তুলনায়। এবং গর্ভবতী প্রসূতি মায়ের ক্ষেত্রে তো তুমি বুঝতেই পারছো, একটা নতুন সন্তানের জন্ম হচ্ছে এবং যখন একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়, সে কিন্তু 6 মাসের আয়রন স্টোরেজ তার লিভারে নিয়ে জমা হয়, তাই লিভারে নিয়ে সে পৃথিবীতে আসে। তো সেই জন্য সেই স্টোরেজটা বাচ্চার শরীরে তৈরি করে দেওয়ার জন্য কিন্তু মায়ের শরীরের রিকোয়ারমেন্টটা অনেক বেশি। এবং গর্ভবতী মায়ের শরীরে যখন একটা ভ্রূণ বড় হচ্ছে, তার শরীরে রক্ত তৈরি হওয়া বলো বা অন্যান্য বিভিন্ন কাজের জন্য কিন্তু আয়রন প্রয়োজন হয়। তাহলে এইগুলো হচ্ছে আয়রন রিকোয়ারমেন্ট গর্ভবতী এবং প্রসূতি মহিলার ক্ষেত্রে। গর্ভবতী মহিলার ক্ষেত্রে 35 এবং প্রসূতি মহিলার ক্ষেত্রে 25 মিলিগ্রাম। এবং শিশুর ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ 46, এখানে মাইক্রোগ্রাম থেকে শুরু করে 27 মিলিগ্রাম পর্যন্ত বিভিন্ন বয়সের শিশুদের ক্ষেত্রে এটা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। তাহলে দৈনিক প্রয়োজনীয়তা সম্পর্কেও একটা বেসিক ধারণা পেয়েছি। এরপরে আমরা চলে যাব লোহার সঞ্চয়। লোহার কোথায় সঞ্চয় হয়, লোহা আমাদের শরীরের ভেতর কোথায় থাকে। হিমোগ্লোবিনের নাম তো তোমরা নিশ্চয়ই শুনেছো, বা লোহিত রক্তকণিকার নামও শুনেছ। তাহলে রক্তের ভেতরে যখন এই লোহিত রক্তকণিকা মানে কি, সেখানে নিশ্চয়ই আয়রন রয়েছে। আমরা সবাই জানি হিমোগ্লোবিনের হিম মানে হচ্ছে আয়রন, গ্লোবিন মানে হচ্ছে প্রোটিন। তাহলে হিমোগ্লোবিনের হিম অংশ তৈরি করার জন্য আয়রন প্রয়োজন। তাহলে রক্ত কোষে জমা হচ্ছে, সঙ্গে জমা হচ্ছে লিভারে। ঠিক আছে, তাহলে লোহার সঞ্চয় এই সব জায়গায় হয়ে থাকে। বৃক্কতেও কিছু পরিমাণ হতে পারে। এই জায়গাগুলোর কথা মেনশন করে ডাইরেক্ট চলে যাব লোহার কাজে।
লোহার কাজের ক্ষেত্রে প্রথম যে কাজ সেটা হচ্ছে জারণমূলক কাজ। আমাদের শারীরবৃত্তীয় বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্ন জারণ বিজারণ ক্রিয়া তো আমার শরীরের ভেতরে লেগেই চলেছে। এই জারণ বিজারণ ক্রিয়াগুলোর ক্ষেত্রে কিন্তু এই জারণমূলক ভূমিকা গ্রহণ করে লোহা। লোহা আয়ন হিসেবে, ফেরাস বা ফেরিক আয়ন হিসেবে এই জারণ বিজারণ ক্রিয়ায় অংশগ্রহণ করে এবং এইভাবেই কিন্তু এটি একটি জারণমূলক ভূমিকা পালন করে আমাদের শরীরের জন্য। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে কোনো সমস্যা হলো না। পরের পয়েন্টে রয়েছে হিমোগ্লোবিন গঠনে ভূমিকা। হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন কথাটা যদি আমি লিখি, হিম প্লাস গ্লোবিন। হিম মানে কি? হিম মানে হচ্ছে লোহা, আর গ্লোবিনটা কি? প্রোটিন। ঠিক আছে, তাহলে হিম আর গ্লোবিন দুটো অংশ, লোহার প্রোটিন সংযুক্ত হয়ে হিমোগ্লোবিন তৈরি করছে। ঠিক আছে, হিমোগ্লোবিন কিসের অংশ? হিমোগ্লোবিন আরবিসির অংশ, রেড ব্লাড কর্পাসেলস, আরবিসির অংশ। হিমোগ্লোবিনের কাজ কি? হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন করা। এই হিমোগ্লোবিনের উপস্থিতির জন্যই কিন্তু লোহিত রক্তকণিকার রং লাল হয়। শ্বেত রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকে না বলেই কিন্তু এর রং মানে লাল নয়, সাদা। ঠিক আছে, তাহলে আরবিসি তৈরি হিমোগ্লোবিন গঠনে, মানে আরবিসির মধ্যে যে হিমোগ্লোবিন গঠন তার জন্য প্রয়োজন, এবং এই লোহা হিমোগ্লোবিনে যুক্ত হয় অক্সিজেনের সঙ্গে। ঠিক আছে, এবং যুক্ত হয়ে কিন্তু শারীরবৃত্তীয় বিভিন্ন কাজ করে থাকে এবং HB2O8 এইভাবে যুক্ত হয়। হিমোগ্লোবিনকে শর্টে আমরা HB লিখি, HB2O8 এইভাবে যুক্ত হয়ে কিন্তু এটা হিমোগ্লোবিনে অক্সিজেন পরিবহন করতে সাহায্য করে। ঠিক আছে, এরপরে কি রয়েছে দেখব, অক্সিজেন পরিবহনের ভূমিকা। যখন হিমোগ্লোবিনের কথা বলেছি তখন অক্সিজেনের পরিবহনের ভূমিকাটাও বলতে হবে। দেখো, অক্সিজেন পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শুধুমাত্র অক্সিজেন নয়, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড দুটোকেই কোষে বহন করে নিয়ে যাওয়া বা কোষ থেকে বার করে নিয়ে আসা, এই দুটো কাজই কিন্তু করে থাকে আমাদের হিমোগ্লোবিন। আর এই হিমোগ্লোবিন তৈরি করার জন্য লোহা দরকার, হিম মানে লোহা। তাহলে অক্সিজেন পরিবহনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমাদের লোহা। এরপরে লোহিত কণিকার সৃষ্টি, এটাও কিন্তু কথা বলতে বলতে বলেই দিয়েছি। আরবিসি তৈরি হওয়ার জন্য আমাদের লোহা প্রয়োজন। রেড ব্লাড কর্পাসেলসের এই রেডটা কিন্তু লোহা, তাই আরবিসি তৈরি হওয়ার জন্য লোহার প্রয়োজন। ঠিক আছে, তাহলে আরবিসি তৈরি হবে না বা আরবিসি কাউন্ট কমে যাবে যদি লোহার অভাব হয়, এবং এর ফলস্বরূপ কি হবে? ফলস্বরূপ অ্যানিমিয়া দেখতে পাওয়া যাবে। ঠিক আছে, এর পরের কি পয়েন্ট রয়েছে দেখি, রয়েছে উৎসেচক গঠনের ভূমিকা। আমাদের শরীরে বিভিন্ন জারণ বিজারণ কাজের জন্য অনেক উৎসেচকের প্রয়োজন হয় এবং এই উৎসেচকের তৈরিতেও, সাইটোক্রোম বা অন্য ধরনের উৎসেচক তৈরিতেও কিন্তু আমাদের লোহা কাজে লাগে। এবং এই লোহা শুধু উৎসেচক তৈরি করা না, উৎসেচকের কাজ করতেও হেল্প করে। তাহলে এটা যদি না হয়, মানে লোহার যদি অভাব হয়, তাহলে কিন্তু শরীরে এই উৎসেচক গঠন হওয়া বা এই যে বিপাক ক্রিয়ায় কিছু সমস্যা বা ব্যাঘাত দেখা দিতে পারে। ঠিক আছে, পরের পয়েন্ট কি, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ। আমাদের শরীরের স্বাভাবিক যে তাপমাত্রা সেটা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে লোহা। তাহলে লোহার অভাবে কি হবে? লোহার অভাবে আমাদের ঠান্ডা লাগতে পারে, আমাদের সঠিক টেম্পারেচার রেগুলেশন যে সেন্টার আছে সেটার কোনো সমস্যা দেখা দিতে পারে এবং আমাদের শরীরের সঠিক তাপমাত্রা বজায় না থাকতে পারে। তাহলে শরীরে সঠিক পরিমাণ লোহা খুব কম, মিলিগ্রামে প্রয়োজন, কিন্তু খুব কম এই পরিমাণটাই আমাদের শরীরে কত গুরুত্বপূর্ণ কাজ করছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আরও কাজ করে, কি কাজ দেখি, মস্তিষ্কের কাজ নিয়ন্ত্রণ এবং গ্রহণ গঠনে ভূমিকা। ঠিক আছে, এবং এই ক্ষেত্রে যেটা বলা সেটা হচ্ছে মস্তিষ্কের কাজ নিয়ন্ত্রণ, মানে বলার চেষ্টা করা হচ্ছে যে স্নায়ুতন্ত্র, চেষ্টীয় স্নায়ুতন্ত্রের কন্ট্রোলিংয়ে এবং মস্তিষ্কের বিভিন্ন স্নায়ুর ভিতরে যে কোঅর্ডিনেশন সেটাকে নিয়ন্ত্রণ করতেও কিন্তু লোহা সাহায্য করে। বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার জন্য মস্তিষ্কে যে আমাদের খবর এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছাচ্ছে, মানে এই যে
রিফ্লেক্স, এই ক্ষেত্রেও বিভিন্ন সময়ে বিভিন্ন স্নায়ুর কাজে, বিভিন্ন অ্যাক্টিভেশনের কাজেও কিন্তু আয়রনের প্রয়োজনীয়তা রয়েছে। এরপরে অন্যান্য ভূমিকা বলতে যেগুলো বোঝায়, সেগুলোর মধ্যে যেগুলো পড়ে সেগুলো হচ্ছে ধরো শরীরকে চাঙ্গা রাখা, ঘুম ঘুম ভাব না পাওয়া, কারণ আয়রনের লেভেল সঠিক যদি না থাকে তাহলে কিন্তু আমাদের খুব ক্লান্ত লাগে, অবসন্ন লাগে, কাজ আমরা মন থেকে মানে জোরালোভাবে শরীর থেকে করতে পারি না, আমাদের খুব টায়ার্ড লাগে বা শরীরের সঠিক কার্যকলাপগুলো হয় না, এবং আরও স্কিনের বা শরীরের এরকম আরও বিভিন্ন রকমের প্রবলেম দেখতে পাওয়া যায়, শ্বাসকষ্ট দেখা দিতে পারে। তো এই যে সমস্যাগুলো কিন্তু যদি শরীরে লোহার পরিমাণ সঠিক থাকে তাহলে হবে না। তাহলে লোহার প্রত্যেকটা কাজ পড়লাম আমরা, জারণমূলক ভূমিকা সম্পর্কে জানলাম হিমোগ্লোবিন গঠনে কিভাবে সে ভূমিকা নেয় জেনেছি। তার সঙ্গে বললাম অক্সিজেন পরিবহন, হিমোগ্লোবিনের ভেতরেই অক্সিজেন পরিবহন হয়, ফেরিক দু রকমের আয়ন হয়ে পরিবহন হতে পারে, লোহিত কণিকা সৃষ্টি হতে পারে। লোহিত কণিকা মানে হচ্ছে আরবিসি রেড অংশটা মানে হচ্ছে লোহার উপস্থিতির জন্য, এই আরবিসি তৈরি হওয়ার জন্য লোহা প্রয়োজন। এরপরে উৎসেচক ঘটনার ক্ষেত্রে বলেছি, তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য বলেছি, মস্তিষ্কের কাজের জন্য বলেছি, এবং আরও বিভিন্ন ভূমিকার ক্ষেত্রে কিভাবে কাজ করে লোহা সেটা কিন্তু ডিটেইলসে আলোচনা করলাম। এবার যে অংশটাতে আসবো সেটা হচ্ছে লোহার সদ্ব্যবহার। কিন্তু এখানে আসার আগে যেটা বলে দেওয়া সেটা হলো, দেখো লোহার কাজগুলো যেহেতু পড়ালাম, তাই লোহার এই ধরনের কাজগুলোই হবে না যদি লোহা শরীরে কম থাকে, তাই তো? তাই লোহার অভাবজনিত যে রোগ বা অভাবজনিত যে সমস্যা সেটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কিন্তু এই ইউটিউবের ভিডিওর স্বল্প পরিসরে অতখানি পড়ানো সম্ভব নয়। যদি তোমার মনে হয় প্রত্যেকটা মিনারেলস সম্পর্কে এবং লোহাও ডিটেইলে তুমি ভালো করে পড়তে চাও, তাহলে তোমাকে জয়েন করতে হবে আমার সঙ্গে লাইভ ক্লাসে, ঠিক আছে? টিটোপিয়া লাইভ অ্যাপে প্রতি সপ্তাহে আমি ক্লাস নিই, এবং সেই ক্লাসে কিন্তু 2 ঘন্টার একটা ডেডিকেটেড ক্লাস। সেই ক্লাসের কিন্তু প্রথম 1.5 ঘন্টা আমি পড়াই, প্রত্যেকটা টপিক ধরে ধরে ডিটেইলে পড়াই। তোমাদের সুযোগ থাকে লাইভ আমাকে কোয়েশ্চেন করার, আমি তোমার সেই প্রশ্নের উত্তর দিই, এবং তোমাদের জন্য ডেডিকেটেড 1/2 ঘন্টা রয়েছে যেই সময় শুধুমাত্র তোমাদের প্রশ্নেরই উত্তর দেবো আমি, ঠিক আছে? এবং তার সঙ্গে ক্লাসের সাথে তুমি ক্লাসের নোটস পেয়ে যাবে, এবং সেই নোটস কিন্তু তোমার পরীক্ষার প্রিপারেশনের জন্য ভীষণভাবে প্রয়োজন, এবং প্রত্যেকটা কোয়েশ্চেন সঠিকভাবে লেখার জন্য প্রয়োজন, ঠিক আছে? তো তোমার যদি মনে হয় তুমি সেই ক্লাস জয়েন করতে চাও, আর একটা খুব ইম্পর্টেন্ট কথা, তোমার যদি মনে হয় তুমি কোনোদিন ক্লাস মিস করে গেছো, তুমি কোথাও গেছিলে বা কোনো কারণে ক্লাস মিস হয়েছে, সেই ক্লাস কিন্তু তুমি পরীক্ষার আগে দেখে ফেলতে পারো, কারণ ক্লাসের রেকর্ডেড ভার্সনও তুমি অ্যাভেলেবেল পেয়ে যাবে সেই অ্যাপেই। তো তোমার যখন যতবার ইচ্ছে সেই রেকর্ডেড ক্লাসটাও তুমি দেখে ফেলতে পারবে লাইভ ক্লাসের সঙ্গে সঙ্গে, ঠিক আছে? তাহলে তুমি যদি এই সম্পূর্ণটা অ্যাভেল করতে পারো, এই স্ক্রিনে একটা নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে তোমায় কন্ট্যাক্ট করতে হবে এবং তোমাকে চটপট জয়েন করতে হবে আমার সঙ্গে লাইভ ক্লাসে, ঠিক আছে? তাহলে চলো আজকে যে অংশটা বাকি থাকলো এই ক্লাসে সেটা বলে দিই তোমাকে। দেখো, লোহার সদ্ব্যবহার মানে এই যে শরীরে লোহা আসছে এবং লোহা কিভাবে কাজ করছে তার একটা গোছানো চার্ট। এইরকম চার্ট তোমরা তোমাদের বইতেও পাবে, সেখান থেকেও দেখে নিতে পারো। দেখো, লোহা গ্রহণ হচ্ছে খাদ্যের মাধ্যমে গ্রহণ হওয়ার পর সেটা ক্ষুদ্রান্ত্রে আসছে। ক্ষুদ্রান্ত্রে আসার পরে সেটা মলে কিছুটা অংশ কিন্তু রেচিত হয়ে যায়, যেটুকু পরিমাণ শরীরের প্রয়োজন নেই সেটা রেচিত হয়ে যায়। মাত্র 1 মিলিগ্রাম মলে রেচিত হয়ে যাচ্ছে, এখানে প্রায় 11 মিলিগ্রাম, শুধুমাত্র 1 মিলিগ্রাম পড়ে থাকছে, যেটা প্লাজমাতে এসে পৌঁছচ্ছে। এই প্লাজমার থেকে কোষে কিছুটা সঞ্চিত হয়ে যাচ্ছে, আর বাকিটা আবার মৃত কোষ বা ত্বক, পৌষ্টিক নালী বা মূত্রপথে স্কোয়ামাস এপিথেলিয়ামে কিছুটা বেরিয়ে যাচ্ছে, নষ্ট হচ্ছে মৃত কোষের মাধ্যমে, আর অন্যান্য কোষেও বাকি অংশটা কিন্তু পৌঁছে যাচ্ছে। এবং তাছাড়াও অস্থিমজ্জা থেকে যখন হিমোগ্লোবিন তৈরি হয় তখন সেইখান থেকেও কিন্তু সেটা প্লাজমা লোহার পরিমাণ বৃদ্ধি করতে সাহায্য করে, এবং তবুও সেই হিমোগ্লোবিনের কিছুটা অংশও কিন্তু প্রতি মাসে মহিলাদের ঋতুস্রাবের সঙ্গে বেরিয়ে যায়। তাহলে লোহার গ্রহণ কি করে হচ্ছে, তারপর তার সদ্ব্যবহার কি করে হচ্ছে এবং উৎপাদন কিভাবে হচ্ছে, পরিষ্কার সম্পূর্ণ ডিটেল এই লোহার সদ্ব্যবহারের চার্টের মধ্যে দেওয়া আছে। তোমরা যদি এই চার্টটা মুখস্থ করো এবং পরীক্ষা যদি প্রশ্ন আসে লোহার সদ্ব্যবহার কিভাবে হয়, তাহলে তার সঙ্গে কিন্তু এই কথাগুলোর সঙ্গে এই চার্টটা অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করো। সেটা কিন্তু তোমার পরীক্ষার নাম্বার অনেকটা বেশি ক্যারি করাতে সাহায্য করবে।
পরের অংশে চলে আসছি। দেখো লোহার শোষণ আমাদের শরীরের ভেতরে কিন্তু ক্ষুদ্রান্ত্রের ভেতরে কম হলেও মানে মোটামুটি যে পরিমাণ প্রয়োজন সে পরিমাণ ক্ষুদ্রান্ত্রে বা অন্যান্য অংশে হয়ে যায়, এবং কিছুটা অংশ আমাদের স্টামাকের HCl এর ওখানে কিছুটা অংশ হয়, এবং সেটা ছাড়াও কিছু অংশ আবার যেটা অপাচ্য অংশ সেটা শরীর থেকে বেরিয়ে যায়। এই পুরো যে শোষণ প্রসেস, এই শোষণ প্রসেসের মধ্যে আরেকটা কথা বলে রাখতে হবে, সেটা হচ্ছে প্রাণীজ উৎস থেকে পাওয়া লোহা কিন্তু অনেক সহজে শোষিত হয় দেন উদ্ভিজ উৎস থেকে পাওয়া লোহা। কিন্তু এই শোষণ প্রসেসেও এমন অনেক ঘটনা ঘটে যার জন্য লোহার শোষণ কখনো কখনো বৃদ্ধি পায়, কখনো কখনো আবার হ্রাস পায়। তাহলে কখন কখন লোহার শোষণ বৃদ্ধি পাচ্ছে আর কখন কখন হ্রাস পাচ্ছে সেই দিকটা যদি একটু দেখতে যাই, তাহলে প্রথমেই লোহার শোষণ বর্ধক উপাদানের কথা আমায় বলতে হবে, যেখানে প্রথমেই রয়েছে ভিটামিন সি। ঠিক আছে, ভিটামিন সি লোহার শোষণে একটা সাহায্যকারী উপাদান। তার কারণ হচ্ছে লোহা আমাদের শরীরে ফেরাস হিসেবে ইজিলি শোষিত হতে পারে। মানে ভিটামিন সি এর একটা কাজ হলো ফেরিক লোহাকে ফেরাস তৈরি করতে সাহায্য করে। ঠিক আছে, এই ফেরাস মানে হচ্ছে Fe2+, ঠিক আছে, ফেরাস মানে হচ্ছে Fe2+, আর ফেরিক মানে হচ্ছে Fe3+। তাহলে Fe3+ থেকে Fe2+ করতে সাহায্য করে ভিটামিন সি, এবং সেটা হচ্ছে সব থেকে ইজিলি অ্যাবজর্বেবল ফর্ম। এবং আরেকটা মজার জিনিস জেনে রাখো যে যেহেতু ভিটামিন সি লোহা শোষণ করতে সাহায্য করে, শরীরে যদি ভিটামিন সি এর অভাব হয় তাহলে লোহার শোষণ বাধাপ্রাপ্ত হবে। ইভেন তুমি যদি কোনো খাবার ওপেন রেখে দাও, মানে হয়তো হাওয়াতে রেখে দাও, তাহলে কিন্তু ভিটামিন সি অক্সিডাইজড হয়ে যায়, মানে ভিটামিন সি নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে যে সমস্যাটা হবে, সেক্ষেত্রে কিন্তু ওই খাবারের লোহাটাও সহজে শোষিত হবে না। ঠিক আছে, তাহলে সেই জিনিসটাও আমাদের মাথায় রাখতে হবে যে কোনো রকম কোনো জুস যেগুলোতে ভিটামিন সি থাকে সেগুলো কিন্তু জুস করার সঙ্গে সঙ্গে খেয়ে নিতে হবে। মানে লেবুর রস গ্লাসে ঢেলে আমি সকালে বানিয়ে রেখে দিয়ে বিকেলে খেলাম, তা কিন্তু একদমই শরীরের জন্য উপকারী নয়, কারণ ওপরের লেয়ারটা অক্সিডেশন হয়। যখন বানাবো সঙ্গে সঙ্গে খেয়ে ফেলবো, ফ্রেশ খেতে হবে। ঠিক আছে, তাহলে ভিটামিন সি কিভাবে ভূমিকা নেয় এই লোহার শোষণ বাড়াতে বললাম। এরপরে রয়েছে প্রোটিন। শরীরে প্রোটিনের পরিমাণ যদি সঠিকভাবে না থাকে তাহলেও কিন্তু লোহার শোষণ বাধাপ্রাপ্ত হয়, এবং তার সঙ্গে লোহা কিন্তু বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড শোষণ করতেও সাহায্য করে। যেমন ধরো সিস্টিন অ্যামাইনো অ্যাসিড সাহায্য করে শোষণ করতে। সিস্টিন শোষণে সাহায্য করে লোহা। ঠিক আছে, সিস্টিন একটা অ্যামাইনো অ্যাসিড তুমি জানো, এবং সিস্টিন ছাড়াও আরো অনেক অ্যামাইনো অ্যাসিড শোষণ করতেও কিন্তু সাহায্য করে লোহা। এবং প্রোটিন কিন্তু যদি সঠিকভাবে না থাকে, ঠিক ভাইস ভার্সা আমি বলতে চাইছি, প্রোটিনের পরিমাণ শরীরে যদি সঠিকভাবে না থাকে তাহলে কিন্তু লোহার শোষণ বাধাপ্রাপ্ত হবে। তার কারণ প্রোটিনের সঠিক উপস্থিতি লোহার শোষণ বাড়াতে সাহায্য করে। ঠিক আছে, তাহলে সিস্টিন শোষণে যেমন সাহায্য করে, আবার সিস্টিনও যদি কম থাকে তাহলেও কিন্তু লোহা শোষিত হবে না। এটা একটা ভাইস ভার্সা প্রসেস। এরপরে চলে যাচ্ছে লোহার শোষণে বাধা দানকারী পদার্থতে। প্রথমেই যেহেতু ভিটামিন সি সাহায্য করে লোহার শোষণে, তাই ভিটামিন সি এর যদি অভাব হয় তাহলে আমাদের ফেরাস আয়ন তৈরি হবে না, এবং ফেরাস আয়ন তৈরি না হলে কিন্তু লোহার শোষণ সঠিকভাবে হবে না। সেকেন্ড হচ্ছে ফসফেট এবং ফাইটেট। বিভিন্ন খাদ্যের ভেতরেই ফসফেট বা ফাইটেট জাতীয় যৌগগুলো থাকে, যেটা লোহার সঙ্গে বিক্রিয়া করে তাকে একটা চিলেটিং যৌগ তৈরি করে। এটা কিন্তু ফসফেট, ফাইটেট বা অক্সালিক অ্যাসিড দুটোর ক্ষেত্রেই ঘটে। এর ক্ষেত্রে কি হয়, এরা লোহার সঙ্গে একসঙ্গে অ্যাটাচড হয়ে লোহাকে এমন একটা যৌগ তৈরি করে যাকে আমরা বলি চিলেটিং যৌগ। এই চিলেটিং যৌগগুলো লোহার বাইরে একটা আবরণ তৈরি করে অনেক ক্ষেত্রে, বা লোহাকে এমনভাবে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে বলতে পারো যে যাতে লোহা শোষণযোগ্য হয় না, তার ফলে শরীরে লোহার শোষণ কমে যায়। এই ফসফেট, ফাইটেট বা অক্সালিক অ্যাসিড কোথায় থাকে? বিভিন্ন খাবারের মধ্যে থাকে, যেমন ধরো বিভিন্ন ভেজিটেবল, শাক, বিভিন্ন ডাল, এদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলোকে পাওয়া যায়। সেই জন্য ডালকে দেখবে আমরা রান্না করার আগে কিছুটা ফুটিয়ে নিই, এবং শাকসবজি আমরা ভালো করে ধুয়ে নিই বা ভালো করে রান্না করার আগে মানে সেটাকে সেদ্ধ করে নেওয়ার চেষ্টা করি, যাতে এই ফসফেট, ফাইটেট, অক্সালিক জাতীয় যে জিনিসগুলো আছে সেগুলো সহজে নষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, এবং এরপরে পাচক অম্লের প্রভাব। পাচক অম্লের প্রভাব বলতে যেটা বলতে
চাইছি সেটা হচ্ছে শরীরে সঠিক পরিমাণ যদি পাচক অম্ল থাকে সেটা লোহার শোষণ সহজতর করে। তাই যদি পাচক অম্লের অভাব হয় তাহলে কিন্তু লোহার শোষণ বাধাপ্রাপ্ত হবে। তাই পাচক অম্লের সঠিক পরিমাণ থাকাও প্রয়োজন। অতিরিক্ত হলেও লোহার শোষণ বাধাপ্রাপ্ত হতে পারে, কম হলেও কিন্তু বাধাপ্রাপ্ত হবে। সঠিক পরিমাণে কিন্তু সঠিক লোহার শোষণের জন্য প্রয়োজন। এরপরে জৈব যৌগ। জৈব যৌগ বলতে বিভিন্ন জৈব যৌগের কথা বলছি, যেমন ধরো ট্যানিন, ক্যাফিন কফিতে থাকে, ট্যানিন চায়ে থাকে। এই ধরনের জিনিসগুলোও কিন্তু আমাদের শরীরে লোহার শোষণ বাধা দিতে সাহায্য করে। তাহলে এই ধরনের খাবারগুলো যদি আমি লোহার যে উৎস আছে তার সঙ্গে না খাই তাহলে কিন্তু আমার শরীরে লোহার শোষণ খুব ভালো হবে। মানে ধরো তুমি হয়তো ব্রেকফাস্টে খেজুর খাচ্ছ, তার সঙ্গে 1 কাপ চা খেয়ে ফেললে, তাহলে কিন্তু খেজুর থেকে যে আয়রনটা তুমি পাচ্ছিলে সেটা কিন্তু চা খাওয়ার জন্য বাধাপ্রাপ্ত হলো। সেই জন্য আমরা সবসময় সাজেস্ট করি ব্রেকফাস্টের সঙ্গে কখনো চা খেও না। ব্রেকফাস্টে কিছুক্ষণ পরে খেতে পারো, কম খাওয়াই ভালো, কিন্তু তাও কিছুক্ষণ পরে খেলে কিন্তু ব্রেকফাস্টের লোহাটা, তুমি যদি লোহা জাতীয় খাদ্য খাও মানে আয়রন রিচ ডায়েট থাকো, তাহলে কিন্তু ব্রেকফাস্টের লোহাটা তোমার শরীরে শোষিত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই নিয়ে নিশ্চয়ই আর কোনো কনফিউশন নেই। চলে যাচ্ছে পরের অংশে লোহার অভাবজনিত রক্তাল্পতার কারণ। এই যে লোহার অভাবজনিত বিভিন্ন রোগের কথা বললাম এবং প্রথম যেটা বললাম সেটা হচ্ছে রক্তাল্পতা, কারণ আরবিসির গঠন বাধাপ্রাপ্ত হচ্ছে। এবার এই অভাবজনিত রক্তাল্পতার কারণটা তোমাকে জানতে হবে, মানে কি কি কারণে এই লোহার অভাব, শুধুমাত্র কি এই আরবিসি তৈরি হচ্ছে না সেটাই, আরও কিছু কারণ রয়েছে। যেমন ধরো গর্ভাবস্থায় কিন্তু স্বাভাবিকভাবে লোহার প্রয়োজনীয়তা বেড়ে যায়, লোহার রিকোয়ারমেন্ট বাড়ে। সেই রিকোয়ারমেন্টের সঙ্গে তাল মিলিয়ে যদি আমি লোহা গ্রহণ না করি তাহলে শরীরে লোহার অভাব দেখতে পাওয়া যাবে, তাহলে তখনও কিন্তু রক্তাল্পতা দেখা যেতে পারে। সেকেন্ড হচ্ছে অনিয়মিত ঋতুস্রাব। অনেক মেয়েদের ক্ষেত্রে এই সমস্যাটা দেখতে পাওয়া যায় যে রেগুলার মান্থলি পিরিয়ডস হয় না এবং কখনো একসাথে বহু দিন ধরে ঋতুস্রাব ঘটছে, তার ফলে শরীর থেকে যে লোহার স্টোরেজ অনেকটাই কিন্তু বেরিয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে লোহার সাপ্লিমেন্ট খাওয়া বা লোহার যে ট্যাবলেটস খাওয়া সেগুলো প্রয়োজন। কারণ তোমরা জানো নিশ্চয়ই যে বাড়ন্ত বয়সেও এই সমস্যাটা দেখতে পাওয়া যায়। বাড়ন্ত বয়সে মেয়েদের ক্ষেত্রে প্রধানত, কিন্তু বাড়ন্ত বয়সের মেয়েদের ক্ষেত্রে ইউজুয়ালি কি করা হয়, তাদের আয়রন ফলিফার ট্যাবলেটস দেওয়া হয়, যেখানে আয়রন এবং ফলিক অ্যাসিডস থাকে। সেগুলো কিন্তু শরীরে আয়রনের লেভেল বাড়াতে সাহায্য করে বা স্বাভাবিক রাখতে সাহায্য করে। এছাড়া আর কি হতে পারে, কোনো আকস্মিক রক্তপাত। আকস্মিক রক্তপাত কেন হতে পারে? আকস্মিক রক্তপাত হতে পারে হয়তো কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে বা ওরকম কোনো ঘটনা ঘটেছে যে জন্য প্রচুর ব্লাড লস হয়েছে বা হ্যামারেজ হয়েছে, কোনো কারণে প্রচুর রক্ত বেরিয়ে গেছে, সেই জন্য শরীরে কিন্তু রক্তের অভাব দেখতে পাওয়া যেতে পারে। ফলে এই রক্তের অভাবটাও কিন্তু রক্তাল্পতার একটা কারণ, বা আয়রনের কম থাকার জন্যই রক্তাল্পতার একটা কারণ। তাহলে লোহার অভাবজনিত রক্তাল্পতার কারণগুলোও কিন্তু আমরা সঠিকভাবে বুঝে ফেললাম। তাহলে এখানেই শেষ হলো আমাদের লোহা নিয়ে আলোচনা। লোহা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আসে পরীক্ষায়। লোহা নিয়ে কিন্তু লোহার কাজ বলো, শোষণ বলো, লোহার শোষণ একটা খুব বড় প্রশ্ন, এবং লোহার শোষণে সাহায্যকারী এবং বাধাদানকারী পদার্থও কিন্তু খুব একটা বড় প্রশ্ন। লোহার কাজও খুব বড় একটা প্রশ্ন, মাঝে মাঝেই পরীক্ষায় চলে আসে। ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, ভীষণ ইম্পর্টেন্ট টপিক লোহা এই খনিজ লবণের ক্ষেত্রে। ঠিক আছে, তোমাদের সঙ্গে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আসবো তোমাদের সাথে এই ইউটিউবের ক্লাসে। তার সঙ্গে আমাদের লাইভ ক্লাস চলছে, যারা যারা চাও লাইভ ক্লাসে এখনো জয়েন করতে পারো ভালো করে প্রিপারেশন নেওয়ার জন্য। তাহলে তোমাদের সঙ্গে দেখা হবে পরের দিনের ক্লাসে। ততদিন কিন্তু খুব ভালো থেকো।